ঈদ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় পুরো দেশ। প্রস্তুত জাতীয় ঈদগাহ। ৩ যুগ পর একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্র ও সরকার প্রধানের। প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদের দিন বৃষ্টি বিড়ম্বনার শঙ্কা। দুর্যোগ হলে বাইতুল মোকাররমে হবে প্রধান জামাত। ঈদ মোবারক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আল্লাহু আকবার। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর উদযাপন। মিল রেখে দেশের কিছু স্থান ঈদের নামাজ আদায়। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া। শেকড়ের টানে শেষ মুহূর্তেও নগর ছাড়ছে মানুষ। লঞ্চে ভিড়। চাপ না থাকায় ট্রেন বাসে স্বস্তি। টার্মিনালের বাইরে বাড়তি ভাড়া নিলে নিয়ন্ত্রণ কঠিন, বলছে মালিক সমিতি। টানা ছুটিতে ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে বিশেষ তৎপরতা। অপরাধ প্রবণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন। রাতেও থাকছে টহল। চিহ্নিতদের ধরতে বিশেষ অভিযান। পরা হলো না ঈদের নতুন পোশাক। নেশার টাকার জন্য অলংকার ছিনিয়ে নিতে একমাত্র শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা। ময়মনসিংহের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেফতার। এবং দেশে আনা হলো সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফের মরদেহ। 2 সন্তানের শিক্ষার খরচ দেবে সরকার। বাহরাইন থেকে দেশ ফিরলেন 282 প্রবাসী। ঈদ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় পুরো দেশ। দেশবাসী সহ বিশ্বের মুসলিম উম্মাহকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ভেদাভেদ ভুলে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান সরকার প্রধানের। পুরো বিশ্বের শান্তি কামনা রাষ্ট্রপতির। শাওয়ালের নতুন চাঁদে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। রাত পোহলেই পবিত্র ঈদ উল ফিতর। চারিদিকে বইছে উৎসবের হাওয়া। 1 মাস সিয়াম সংযমের পর গোটা মুসলিম বিশ্বের মতো ঈদ আনন্দে মেতেছে বাংলাদেশও। এ উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক বাণীতে গোটা বিশ্বের শান্তি কামনা করেন তিনি। ঈদের অনাবিল আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তার। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আনন্দ গরিব দুঃখী সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ধনী গরিবের ভেদাভেদ ভুলে ঈদ সবার জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি, এমন প্রত্যাশা সরকার প্রধানের। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 3 যুগ পর এবার একই কাতারে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রস্তুত জাতীয় ঈদগাহ। তবে এবারের উৎসবে বাগড়া দিতে পারে বৃষ্টির বিড়ম্বনা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঈদের দিন দেশ জুড়েই বৃষ্টি নামতে পারে। সিয়াম সাধনা রমজান শেষে খুশির ঈদের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। যথাযোগ্য ভাবগাম্ভীর্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের জামাতে সামিল হবেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রায় 1 মাস ধরে জাতীয় ঈদগাহকে প্রস্তুত করা হয়েছে প্রধান জামাতের জন্য। চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। এই আয়োজন প্রতি বছর থাকলেও এবার প্রস্তুতিতে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। দীর্ঘ 36 বছর পর জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান।
বিশাল এই কর্মযজ্ঞ সফল করতে কাজ করছেন কয়েকশো শ্রমিক। প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আলোকসজ্জা আর প্রতিটি কোণ নিখুঁত করতে ঘাম ঝরাচ্ছেন তারা। তারেক রহমান এবং তার মেয়ে জাইবা রহমান তার সব ফ্যামিলি এখানে নামাজ পড়বে, আমাদের অনুভূতিটাও একটু বেশি। সারাদিন বৃষ্টি আসলেও পানি পড়বে না, নামাজ হবে। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। প্রধান বিচারপতি সহ মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনৈতিক কোরের ৩৩০ বিশিষ্টজনের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। মূল প্যান্ডেলে ৩৫,০০০ মুসল্লি সহ আশেপাশের সড়ক মিলিয়ে নামাজ আদায় করবেন প্রায় ১ লাখ মানুষ। মহিলাদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে থাকবে 2টি মেডিকেল টিমও। ভিভিআইপি সহ সর্বস্তরের মানুষের নামাজ আদায় নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগায় দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে এই জামাত সকাল 9টায় বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদে সকাল 7টা থেকে 11:15 পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে 5টি ঈদ জামাত। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ। শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের 199তম জামাত। সকাল 9টায় মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে শুরু হবে ঈদের নামাজ। দূরের মুসল্লিদের আসা যাওয়ার জন্য থাকছে 2টি স্পেশাল ট্রেন। এদিকে দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহে নামাজ শুরু হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। 2টি ঈদগাহেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাজমুস সালেহি। যাচ্ছি তার কাছে। সালেহি, আপনাকে স্বাগত জানাই, একই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক। সালেহি, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘদিন পর বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি। একটু বলবেন যে কেমন হতে যাচ্ছে কালকের ঈদ? রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর আসলে কি কথা আছে সেখানে? আপনি জানেন যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন। দেশে ফেরার পরে এটি কিন্তু দেশে 17 বছর পর তার প্রথম ঈদ, এবং সেটি হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করবেন। এবং দীর্ঘদিন আপনি অন্তর্বর্তী সরকারের সময়ে যে 2টো ঈদ গেছে, সেই 2টো ঈদে কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জনসম্মুখে এসে চিরাচরিত যে বাংলাদেশের ঈদের নামাজের যে রেওয়াজ, সেটি কিন্তু হয়নি, কিন্তু এবার সেটি হতে যাচ্ছে। এবং এই আগামীকাল ঈদ উল ফিতরের উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা একটু দেখে নেব হচ্ছে যে তারেক রহমান এবং হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশবাসীকে ঈদ উপলক্ষে আসলে কি শুভেচ্ছা জানিয়েছেন। তার প্রথমেই যদি দেখেন যে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি একটি তার লিখিত বাণী দিয়েছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী তিনিও একটি লিখিত বাণী দিয়েছেন। পরবর্তী সময় তিনি সন্ধ্যার দিকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। তার দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর। মুসলিম উম্মাকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা। মানে তারেক রহমান এবং হচ্ছে যে মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনের যে ঈদের বার্তা, সেখানে আসলে প্রথমেই তারা যেটি বলেছেন যে এই ঈদ সবার মাঝে যাতে অনাবিল আনন্দ বয়ে নিয়ে আসে, এই জন্য গরিব দুঃখীকে সবাইকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপনের জন্য তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারেক রহমান এবারে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তিনি কিন্তু যে ঐক্য এবং সম্প্রীতির কথা বারবার বলেছেন, এবং এই ঈদকে কেন্দ্র করে যাতে সেই ঐক্য সম্প্রীতি মানুষের মাঝে বজায় থাকে এবং সবাইকে নিয়ে যাতে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায়, তিনি যেটি বলেন তার স্লোগান যে সবার আগে বাংলাদেশ, তিনি খানিকটা ওই পথে এগিয়েছেন। তিনি সেই ভিডিও বার্তাতে আগামীকাল তারা দুজন একসাথে নামাজ আদায় করবেন। দীর্ঘ প্রায় 3 যুগ পর কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে নামাজ এক কাতারে হয়তো আদায় করার সুযোগ তৈরি হচ্ছে। এ বিষয়ে প্রস্তুতি কি ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে? জানেন যে জাতীয় যে ঈদগাহ ময়দান রয়েছে, সেখানে সকাল 8টায় যে প্রধান জামাত, সেখানে তারা দুইজনই অংশ দিবেন, সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান। যদি আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকে তাহলে সেই জামাতটি অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। ইতিমধ্যেই হচ্ছে ঈদগাহ যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রীসহ মন্ত্রণালয়ের সবাই
তারা সেখানে গিয়ে পরিদর্শন করেছেন। তার নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় যে তৈরি করার জন্য তারা বেশ কিছু মুসল্লিদেরকে ঈদগাহে নামাজের জন্য যাওয়ার জন্য তারা বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন, যেমন দাহ্য পদার্থ, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না। পাশাপাশি হচ্ছে যে গেটগুলো রয়েছে প্রবেশের, প্রত্যেকটা গেটে কিন্তু নিরাপত্তা বেষ্টনী থাকবে, আর্চওয়ে লাগানো হয়েছে। পাশাপাশি হচ্ছে যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় যেমন থাকবে, সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরাও থাকবে। তারা আসলে এই আর্চওয়ে দিয়ে ঢুকতে হলে হেভি মানে সিসি ক্যামেরার মধ্য দিয়েও দেখা হবে। তারা একেবারে নিশ্চিত আমরা যখন বাংলাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছি তখন সারা বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিনে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার মানুষজন, মুসলমান জনগোষ্ঠী ঈদ উদযাপন করছেন, কিংবা আমাদের বাঙালি প্রবাসী যারা আছেন তারা ঈদ উদযাপন করছেন। কেমন হচ্ছে তাদের ঈদ? তারপর যে প্রবাসের যে ঈদ, বিশেষ করে আপনি জানেন যে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ বিগ্রহ অবস্থা, সেই যুদ্ধের মধ্যেও কিন্তু ঈদ এসেছে। আমরা সেই ঈদের আলোচনা একটু পরে যাব। তার আগে আমাদের দেশে কিন্তু প্রধান দুটি জামাত, যেগুলোকে নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের অনেকটা আগ্রহ থাকে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, সেখানে আপনি জানেন যে 199তম ঈদের জামাত হচ্ছে সেখানে, এবং সেখানে লাখো মুসল্লিকে নিয়ে তারা জামাত অনুষ্ঠিত হবে। সেই জন্য সার্বিক পরিস্থিতি তাদের পক্ষ থেকে শেষ করা হয়েছে এবং সেটি সকাল 10টায়। সকাল 9টায় কিন্তু দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ঈদগাহ মাঠ, সেখানে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা সেই বিষয়ে তো একটু আগে আমাদের প্রতিবেদনে আপনি প্রস্তুতি সম্পর্কে জানছিলেন যে যুদ্ধ বিগ্রহের মধ্যেও কিন্তু মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঈদের আনন্দ এসেছে। সেই ঈদ আমাদের এখানে যেমন ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে, সেখানে কিন্তু একটুও কমতি নেই। সেখানেও কিন্তু ঈদ উপলক্ষে সকল ধরনের আয়োজন এবং প্রস্তুতি নিয়েই তারা কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ উদযাপন করছেন। তারপর এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, চলুন আমরা সেটি আগে দেখে আসি, পরে আমরা ফিরবো আলোচনায়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন লাখো মুসল্লি। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেন মুসল্লিরা। একই দিন সংযুক্ত আরব আমিরাতে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। চলমান অস্থির পরিস্থিতির কারণে কুয়েতে এবারের ঈদে নেই আগের মতো উৎসবের আমেজ। এবার ঈদের নামাজ খোলা স্থানে আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। পবিত্র আল আকসা মসজিদ বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। গাজাতেও ধ্বংসস্তূপের মাঝে ফিলিস্তিনিরা ঈদের নামাজ আদায় করে। ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে জার্মানিতেও ঈদ উল ফিতর উদযাপিত হয়। নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকাতেও ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাহানুল রানা, সময় সংবাদ। জাফর, দেখলাম প্রতিবেদনটি, আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি যুদ্ধ বিগ্রহের মধ্যে আসলে বেশ কিছু মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে ঈদের আনন্দ বয়ে এসেছে, কিন্তু কুয়েতে কিন্তু জানেন আপনি যে ইরানের হামলার কারণে তারা এক প্রকার ভীত সন্ত্রস্ত এবং ঈদের জামাত খোলা মাঠে তারা না করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে এবং পবিত্র আল আকসা বন্ধ ছিল, যে কারণে ফিলিস্তিনের মানুষ আসলে পবিত্র আল আকসা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠান করতে পারেননি। তারা খোলা মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন। তারপরেও যুদ্ধ বিগ্রহের মধ্যেও মুসলিম উম্মার মাঝে ঈদ এসেছে এবং ঈদের আনন্দ তারা উপভোগ করছেন। অনেক ধন্যবাদ নাজমুস সালেহী আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। পটুয়াখালী, চাঁদপুর, মাদারীপুর সহ কয়েকটি জেলায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া মুসলিম বিশ্বে একদিনে ঈদ উদযাপনের পরামর্শ তাদের। দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী ঈদ উল ফিতরের উদযাপন। শুক্রবার সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে মাদারীপুর, চাঁদপুর, জামালপুর, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, মৌলভীবাজার ও বরগুনা সহ দেশের কয়েকটি জেলায় জায়নামাজ হাতে ঈদগাহ ময়দানে ছোটেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন মুসল্লিরা। কোলাকুলি করে ঈদ আনন্দে মাতেন তারা। শব্দটা কিন্তু সৌদি আরবের সাথে মিল রাখে না, অটোমেটিক মিল হয়ে যায় সৌদি আরবের সাথে। সবাই একসাথে যেন পালন করে, তাহলে আমাদের আত্মসমর্পণটা সার্থক হবে। এদিকে রাজধানীর কলাবাগান এলাকায় সামুরাই কনভেনশন সেন্টারে মুসলিম উম্মার বাংলাদেশের আয়োজনে দুটি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে অংশ নেন কয়েকশো মুসল্লি। চাঁদ তো আর দুটা না, চাঁদ একটা, সারা পৃথিবীতে একবারই উঠে।
সেই হিসেবে আমাদের আকীদা আমরা মনে করি যে আমরাই সঠিক। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবার ঈদ যাত্রার খবর। রাত পেরোলেই ঈদ, শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছেন মানুষ। ঈদ যাত্রা শেষ দিনেও যাত্রীচাপ নদীপথে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামে ঘরমুখ মানুষের। তবে ভিন্ন চিত্র রেল ও সড়ক পথে, নেই উপচে পড়া ভিড়। শেষ দিনে স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শেষ মুহূর্তেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড়। একের পর এক ছেড়ে যায় ভোলা, ইলিশা, চাঁদপুর সহ বিভিন্ন রুটের লঞ্চ। যাত্রীরা বলছেন ভোগান্তি ও ভিড় এড়াতে ঈদের আগের দিন তাদের যাত্রা। সবকিছু উপেক্ষা করে স্বজনদের কাছে ফিরতে পারার আনন্দ সবার চোখে মুখে। ঈদ উপভোগ করবো, এই জন্য এখন যাইতেছি। দেশে গেলে দেশের মানুষের সাথে ঈদ করতে পারবো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে সারা বছরে দেখা হয় না, ঈদের সময় দেখা হয়। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, ফিরতি যাত্রার জন্য তৈরি হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়। যাত্রীরা যেন নিরাপদে ঢাকায় এসে তাদের কর্মস্থলে যোগ দিতে পারে নৌপথে, সেই বিষয়টি আমি এবং আমরা যারা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছি আমরা সবাই নিশ্চিত করার জন্য সার্বক্ষণিকভাবে ঢাকায় ফেরত আসা পর্যন্ত আমরা কাজ করি। এদিকে ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে। গত 2 দিনের মতো নেই উপচে পড়া ভিড়। স্বস্তি নিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন রেল যাত্রীরা। আজকে একটু ঝামেলা কম হবে, তার জন্য মূলত বেছে নেওয়াটা। সাথে ওঠার কারণ হয়েছে মনে করি একটু বাবুপাতা সহজ হয় তো, এরকম সহজে থাকে না, তবে আজকে অনেকটাই এই যে ফাঁকাটা, এটা আসলে খুব সুন্দর, শান্তিপ্রিয় লাগছে। সড়ক পথে যাত্রী চাপ আরও কম। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের অধিকাংশ কাউন্টারই ফাঁকা। খুব সহজেই মিলছে বাসের টিকিট। দাদু বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে অনেক মজা হবে। বাবা মার সাথে ঈদ করার জন্য যাইতেছে, আর মা দেশে অপেক্ষা করতেছে। টিকিট পেতে কোনো ঝামেলা হয় না, মোটামুটি এখন অনেকটাই শৃঙ্খলা আছে। গত 2 দিন তো টুকটাক যাত্রী ছিল, কিন্তু আজকে তো যাত্রী নাই, একবারে যাত্রী নাই। আমাদের গাড়ি খালি নিয়ে দাঁড়ায় রয়েছি। যাত্রী একবারে নাই, আমরা গাড়ি অমট করে দিছি। যাত্রী চাপ কম থাকায় পথে পথে স্বস্তির যাত্রা ঘরমুখ মানুষের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নৌপথে ঈদ যাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, অমর রমজানেরও রোজার শেষে এলো খুশির ঈদ। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ঈদ উল ফিতর। আমরা আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমরা সকাল থেকে দেখেছি যে এই টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে গেছে, আর মাত্র অল্প কয়েকটি লঞ্চ এই ঘাটে আছে এবং একে একে সেই লঞ্চগুলো কিন্তু ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। শেষ মুহূর্তে যারা কর্মজীবী মানুষরা রয়েছেন, যারা বিভিন্ন কাজে আসলে কর্মের তাগিদে আটকে গেছেন এই শহরে, তারাও এসে শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা কিন্তু তাদের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে তারা লঞ্চ যোগে এই ঢাকা ছেড়ে যাচ্ছেন এবং যাত্রীদের চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট এবং তারা যে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারবেন সেটি তারা বলছিলেন। পাশাপাশি যাত্রীরা বলছিলেন যে এবার অন্যান্য বারের চেয়ে অনেকটা স্বস্তিদায়ক ভাবে তারা ফিরে যেতে পারছেন এবং যাত্রীদের মধ্যে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ ছিল না। তবে অভিযোগ ছিল যে লঞ্চগুলো অনেকটা বিলম্বে কিছু কিছু লঞ্চ এখান থেকে ছেড়ে গেছে, সে অভিযোগ তারা করেছে। এছাড়া তেমন কোনো অভিযোগ আমরা দেখি নেই। লঞ্চ যাত্রা বা নৌপথের যে যাত্রা সেটি এবার অনেকটাই স্বস্তিদায়ক ছিল, কারণ এখানকার যারা বিআইডব্লিউ কর্তৃপক্ষ রয়েছে তারা সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়তি চাপ এড়ানোর জন্য তারা চেষ্টা করেছিলেন এবং অতিরিক্ত 2টি ঘাট কিন্তু এই কর্তৃপক্ষ তারা নির্মাণ করেছেন। তো এক কথা যদি বলা যায় সদরঘাট থেকে ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক ছিল। তো এই ছিল আমার কাছে ঘরমুখো মানুষের সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। দেশে আনা হলো সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ। সকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে 3 লাখ টাকা এবং সন্তানদের শিক্ষার খরচ বহন করবে সরকার।
এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতে বাহরাইন থেকে সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন 282 জন প্রবাসী। রাতে আজারবাইজান থেকে ফিরছেন আরও 280 জন। ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করেছে পুলিশ। ঝুঁকি বিবেচনায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে চলবে বিশেষ অভিযান। ডিএমপি বলছে, নগরবাসীর নিরাপত্তায় রাতের ঢাকায় বাড়ানো হয়েছে টহল। ঢাকার রাজপথের এমন দৃশ্য কেবল দেখা যায় ঈদের ছুটিতে। নেই চিরচেনা যানজট, নাগরিক কোলাহল। আবাসিক এলাকাগুলোতেও শুনশান নীরবতা, কারণ গ্রামে ঈদ করতে অনেকেই ছেড়েছেন ঢাকা। বাণিজ্যিক এলাকা, বিশেষ করে ব্যাংকপাড়া, মতিঝিল ও দিলকুশা একেবারেই নিষ্প্রাণ। এক কথায় পুরো রাজধানীতেই যেন ঈদ ছুটির আমেজ। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী 1 কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়েছে ঈদে। ফাঁকা ঢাকায় সবচেয়ে বড় ভয় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের। এই শঙ্কা ঢাকার বাইরে যাওয়া এবং ঢাকায় থাকা সবারই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হচ্ছে যে যেসব বাসাবাড়িরা বন্ধ থাকবে সেগুলোতে অবশ্যই নজরদারি করে। রাস্তাঘাটে চলাটা অনেক আমাদের খুব ভয়ভীতির আগে। এই সময় পুলিশের যে নজরদারিটা এটা প্রচুর বাড়ানো দরকার। আমাদের কম্পিউটার টাকা কিছুটা হইলো বাড়িওয়ালার কাছে জমা দিতে হয়েছে, সেটা একটা কিন্তু মনের ভয়ের থেকেই হয়েছে। যদিও বাসার সিকিউরিটি আছে, তারপরেও একটু নিরাপত্তা বেশি হলে ভালো হয়। রাজধানীর নিরাপত্তা জোরদারে ছোট ছোট বিটে ভাগ করা হয়েছে প্রতিটি থানা এলাকা। প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টর, এসআই মিলে যারা আছে তাদেরকে তার থানা এলাকাটা আরও ছোট ছোট বিটে ভাগ করে দেওয়া হয়েছে। ওই বিটে একজনের আন্ডারে অল্প একটু জায়গা পড়বে, এটার সবার যেন সে খোঁজ খবর রাখে। ওই বিল্ডিংগুলোতে কারা সিকিউরিটি আছে তাদের মোবাইল নাম্বারগুলো যেন ওই কনসার্ন অফিসারটার কাছে থাকে। সব মিলিয়ে ঢাকায় মোতায়েন থাকবে পুলিশের 15,000 সদস্য। অপরাধপ্রবণ এলাকায় থাকবে বাড়তি মোতায়েন, বাড়তি ব্যবস্থা রাতের জন্য। এই সমস্ত জায়গাতেই চুরি চামারির ঘটনাগুলো, ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে। আমরা এগুলো আইডেন্টিফাই করছি এবং এগুলোতে আমাদের কন্টিনিউয়াস রেইড হচ্ছে, ব্লক রেইড হচ্ছে। যারা মিসক্রিয়েন্ট বা এগুলোর সাথে জড়িত, অতীতে যাদের হিস্ট্রি আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। অতিরিক্ত এই সমস্ত এলাকায় আমাদের পেট্রোল এবং টহল ডিউটি আরও জোরদার করা হয়েছে। ফাঁকা ঢাকায় বিশেষ করে 300 ফিট এলাকায় মোটরসাইকেল এবং প্রাইভেট কারের বেপরোয়া রেস নিষিদ্ধের পাশাপাশি বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে ডিএমপি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নেশার টাকা জোগাড়ের জন্য ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে 4 বছর বয়সী শিশুর অলংকার ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়। মরদেহ লুকিয়ে রাখা হয় চুলায়। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির 4 বছরের মেয়ে মরিয়ম। বিকেলে প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। রাতে একই এলাকার ইয়াসিন ও তার বাবা সাদ্দাম মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানায়, বখাটে ইয়াসিন গলায় থাকা রূপার মালা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কান্না শুরু করে মরিয়ম। শ্বাসরোধে তাকে হত্যা করে 4 বছর বয়সী এই শিশুটিকে। নিত্যপণ্যের বাজার থেকে বিপণী বিতান, ঈদ কেনাকাটায় সরগরম সর্বত্র। উৎসবের আমেজে গতি পেয়েছে দেশের অর্থনীতিও। দোকান মালিক সমিতি বলছে, বছর উৎসবের অর্থনীতির আকার ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। সাইফুল ইসলামের রিপোর্ট। কাপড়ের গুণমান, সেলাই কিংবা রং সব খুঁটিয়ে দেখে চলছে পোশাক বাছাই। ঈদ উৎসবকে রাঙাতে জুতা থেকে অলংকারের দোকান, সর্বত্র কেনাকাটার আমেজ। ঈদ খুশি, ঈদ আনন্দ, যে উপলক্ষে কিনা হয়। আমরা বিক্রি করব ভালোভাবে, সবাইকে আমরা হাসি খুশিভাবে বিদায় দিতে পারবো। ক্রেতা সমাগমে বাড়তি বিক্রিতে গতি এসেছে দেশের অর্থনীতিতেও। স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। আলহামদুলিল্লাহ এবার গতবারের চেয়ে ভালো হয়েছে। নির্বাচনের পরে থেকে যে বেচানা ভালো হয়েছে, মাশাআল্লাহ এবার ঈদও ভালো বেচানা হয়েছে আমাদের। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি বলছে, পোশাক থেকে শুরু করে খাদ্যপণ্য এবছর ঈদ উল ফিতর কেন্দ্রিক কেনাকাটায় লেনদেনের পরিমাণ ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। এবার বেচা বিক্রিটা আমরা আশা করতেছি 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো, যেটা বিগত সময়ে আমরা 7 বছরও পারিনি। অর্থনীতির এই গতি ধরে রাখতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধ করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
প্রশাসন তাদের বিভিন্ন দায়িত্বগুলোকে তারা পালন করার চেষ্টা করছে, কিন্তু এটা আরো ভালোভাবে পালন করতে হবে। যানজটটাকে নিরসন করতে হবে। যুদ্ধকে কেন্দ্র করে যে পাওয়ার সেক্টরে যে অস্থিরতা, এইটাকে সামনে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে আরো হয়তো উৎসব দেখতে পেতাম আমরা যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা না হতো, তাহলে সেই ক্ষেত্রে রেমিটেন্সটা আসতো এবং তখন কিন্তু কেনা বেচা আরো বেশি হতো। ব্যবসায়ীরাও কিন্তু কোনো রকমের কিন্তু সেরকম অভিযোগ করছেন না যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির তথ্য মতে 2025 সালে ঈদ উল ফিতর কেন্দ্রিক বেচা কেনা হয় 1,40,000 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। চাঁদ রাতে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর ইস্টার্ন প্লাজা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সরাসরি যাচ্ছি তার কাছে। রৌনক, আগামীকাল ঈদ, তাই চলছে চাঁদ রাতের শেষ মুহূর্তের কেনাকাটা। শপিং মল থেকে শুরু করে ফুটপাত সব জায়গাতেই রয়েছে উপচে পড়া ভিড়। তবে শপিং মলগুলো যে রয়েছে রাজধানীর বড় শপিং মলগুলো, সেগুলোর তুলনায় কিন্তু ফুটপাতগুলোতে বেশি ভিড় দেখেছি আমরা। কারণ জামা কাপড়ের মতো যে বড় কেনাকাটাগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে যাওয়ায় আনুষঙ্গিক যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিনতেই আসছেন যারা আসছেন। বিশেষ করে ছেলেদের টুপি, আতর এবং মেয়েদের মেহেদি, কসমেটিক্স, প্রসাধনী, এরকম যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে ছোটোখাটো, সেগুলো কিনতেই তারা আসছেন। মেয়েদের পাশাপাশি কিন্তু ছেলেরাও পিছিয়ে নেই। আমরা ছেলেদের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ ভালো রকমের ক্রেতা দেখেছি। বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা এলিফ্যান্ট রোডে ছিলাম, জুতার দোকানগুলোতে কিন্তু ছেলেরা প্রচুর পরিমাণে আসলে তাদের কেনাকাটার যে একটা ধুম পড়ে গেছে এরকম আমরা লক্ষ্য করেছি। এছাড়া যে রয়েছে রাজধানীর যে শপিং মলগুলো রয়েছে, বিশেষ করে কসমেটিক্সের দোকানগুলো, সেগুলোতে কিন্তু আমরা নারীদের বেশ সমাগম দেখছি। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মধ্যে। যেমন অনেকেই ভেবেছিলেন চাঁদ রাত হওয়ায় কিছুটা কম হবে আসলে কসমেটিক্স আইটেমগুলোর দাম, কিন্তু আসলে তারা এসে আশাহত হয়েছেন এমনটাও বলছেন। আবার অনেকেই বলছেন যে রিজনেবলই রয়েছে যে জিনিসপত্রগুলোর দাম। এছাড়া ভোগান্তি থাকবেই, কিন্তু এগুলো সব কিছুকে ছাপিয়ে আসলে ঈদের আনন্দ কাউকেই আসলে ছড়াচ্ছে না। তো এই ছিল চাঁদ রাতের শেষ কেনাকাটার খবর। রাজধানী ইস্টার্ন প্লাজা থেকে জানছিলাম চাঁদ রাতের ঈদ কেনাকাটার খবর। ক্ষমতার লড়াইয়ে ঈদের আনন্দ মলিন হয়ে গেছে ক্রিকেট সংশ্লিষ্ট অসংখ্য মানুষের। প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লিগের ওপর নির্ভর করত যাদের ঈদ, তাদের এখন পরিবার নিয়ে চলাই কঠিন। ঘরোয়া খেলা ক্রিকেটার থেকে শুরু করে টিম বয় অনেকেরই আর্থিক অবস্থা চরমে। জৌলুস হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ এখন চলে নামমাত্র, চলে বললেও ভুল হবে। এই মৌসুমে সেই নামকা ওয়াস্তে লিগটাও মাঠে গড়ায়নি ক্লাব বিসিবির দ্বন্দ্বে। ক্ষমতার দ্বন্দ্বে এমন অচল অবস্থা, আর তাতে স্থবির হয়ে গেছে এই লিগের ওপর টিকে থাকা অসংখ্য মানুষের জীবন। 12 দলের টিম বয়, বল থ্রোয়ার থেকে শুরু করে মাসাজম্যান, এদের কারোর জন্যই এবারের ঈদ আনন্দের নয়। এই তালিকায় আছে ঘরোয়া ক্রিকেট দিয়ে জীবিকা নির্বাহ করা ক্রিকেটাররাও। প্লেয়ার যদি মাঠে আর ঘরে যদি বসে থাকে তা তো হবে না। আসলে অ্যাজ এ প্লেয়ার আমার রিকোয়েস্ট, যারা বিসিবি বা যারা আছেন, অ্যাটলিস্ট প্লেয়াররা যারা আছেন প্লেয়ার মাঠে খেলানো ভালো। শুধু ঢাকা লিগ না, আমার কাছে মনে হয় বাংলাদেশের 64টা জেলায় অলমোস্ট লিগ হয় না। প্রত্যেকটা জেলায় লিগ করাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি এটা একটা গাইডলাইন থাকা উচিত এনএসসির মাধ্যমে। বিসিবিতে এখন ক্ষমতা দখলের লড়াই, সাবেক কিংবা বর্তমান সবাই ক্রিকেটের চেয়ে রাজনৈতিক বেশি। তর্ক বিতর্ক চলছেই, তবে সমাধান নেই। আর এদের দ্বন্দ্বের মাঝে মলিন হয়ে গেছে অসংখ্য মানুষের ঈদের খুশি। বিসিবি এখন ক্ষমতা দেখানোর জায়গা। চূড়ান্ত মসনদে কে বসবে তা নিয়ে তুলকালাম চলছে অজস্র। তবে সবাই ভুলে গেছে এই ঢাকা প্রিমিয়ার লিগের ওপর যে জীবিকা নির্বাহ করেন অসংখ্য মানুষ, যাদের কারণে এই ক্রিকেটটা এই অবস্থায় এসেছে। তাদের খোঁজ নিচ্ছে না কেউ, বরং তাদের জন্য এই আনন্দের ঈদ হয়ে দাঁড়িয়েছে বিভীষিকাময়। এদের খোঁজ কে নেবে তা কেউ জানে না। তবে এই চেয়ারে বসার জন্য যে লড়াইটা চলছে তা অনতিবিলম্বে বন্ধ না হলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে আরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় পুরো দেশ, প্রস্তুত জাতীয় ঈদগাহ।
3 যুগ পর একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্র ও সরকার প্রধানের। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর উদযাপন, মিল রেখে দেশের কিছু স্থান ঈদের নামাজ আদায়, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া। শেকড়ের টানে শেষ মুহূর্তেও নগর ছাড়ছেন মানুষ, লঞ্চে ভিড়, চাপটা থাকায় ট্রেন বাসে স্বস্তি। টার্মিনালের বাইরে বাড়তি ভাড়া দিলে নিয়ন্ত্রণ কঠিন, বলছে মালিক সমিতি। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।